আসসালামু আলাইকুম গাইস, তোমাদের রাফি গল্পর সিজন 4 শেষ পার্ট নিয়ে আইছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফি অবাক হয়ে প্রিয়ার ছবির দিকে তাকায়া আছে আর ভাবছে প্রিয়া এত সুন্দর, কি সুন্দর তার চোখ, কত সুন্দর তার গাল। এইসবগুলো দেখে রাফির মিমের কথা মনে পড়ে গেল, কারণ প্রিয়া অনেকটা মিমের মতোই দেখতে। তারপর রাফি মিমের কাছে ফোন দিল আর অনেকক্ষণ তার সাথে কথা বলল আর বলল, তোমার মামাতো বোন কে দেখবা? মিম বলল হ্যাঁ। তখন রাফি মিমের প্রিয়ার ছবি দেখালো, রাফি মিমকে প্রিয়ার ছবি দেখালো। তারপর মিমের সাথে কথা শেষ করে রাফি প্রিয়াকে কোন এয়ারপোর্টে নামাবে সেগুলো নিয়ে দেখতে লাগলো। দেখা শেষ করে রাফি ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রাফিকে মিমের নানু ডাকলো। রাফি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিমের নানুর কাছে গেল। তারপর মিমের নানু রাফিকে বলল, আমার একমাত্র নাতিন যেন কোনো ক্ষতি না হয়, তুমি সাবধানে যাবে আবার সাবধানে আসবে। তখন রাফি বলল, আচ্ছা স্যার। এ কথা বলার পর রাফি গাড়ি নিয়ে প্রিয়াকে আনতে রওনা দিল। 1 ঘন্টার ভিতর রাফি এয়ারপোর্টে পৌঁছে গেল, কিন্তু সে দেখলো প্রিয়া এখনো আসেনি। কিছুক্ষণ ওয়েট করার পর রাফি প্রিয়াকে দেখতে পেল। তারপর রাফি প্রিয়ার কাছে গিয়ে বলল, আপনি কি প্রিয়া? প্রিয়া বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। রাফি বলল, আমি আপনাদের বাড়ির ড্রাইভার, আপনাকে নিতে এসেছি। প্রিয়া তো এই কথা শুনে অবাক, মনে মনে ভাবলো, এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমাদের বাড়ির ড্রাইভার, দাদুর চয়েস আছে বটে। তারপর প্রিয়া রাফিকে বলল, ও তাহলে আমার এই ব্যাগগুলো গাড়িতে তোলেন। রাফি প্রিয়ার ব্যাগগুলো গাড়িতে তোলার সময় একটা ছিনতাইকারী এসে প্রিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে দৌড় দিল। প্রিয়া জোরে চিৎকার করে বলল, আমার ফোন নিয়ে গেল, কেউ ধরো ওকে। তখন রাফি সেই ছিনতাইকারীকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। তারপর রাফি তাকে মেরে প্রিয়ার ফোনটা নিয়ে আসে। প্রিয়া তো দেখে অবাক, সে যতই রাফিকে দেখছে ততই যেন তার প্রেমে পড়ে যাচ্ছে। আহারে কি প্রেম! তারপর রাফি প্রিয়াকে নিয়ে বাসায় আসার জন্য রওনা দিল। আসার পথে প্রিয়া রাফির কাছে তার পরিচয় জানতে চাইলো। রাফি তখন প্রিয়ার কাছে তার একটা পরিচয় দেয়। তারপর তাদের বাসায় আসার পর আরও অনেক কথা হয়, যেগুলো বলে রাফি প্রিয়াকে তার বন্ধু বানিয়ে ফেলে। আর প্রিয়া রাফিকে আরও পছন্দ করতে থাকে। 1 ঘন্টা পর তারা বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছানোর পর রাফি দেখলো প্রিয়ার জন্য সবাই বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রিয়াকে তার পরিবারের সকলেই অনেক ভালোবাসে, বাসবেই বা না কেন, এত বড় একটা পরিবারের একমাত্র মেয়ে। কি নেই তাদের? এই শহরে সব থেকে বড় ব্যবসা, কোটি কোটি টাকার মালিক, দামি দামি গাড়ি, সব কিছুই আছে তাদের। তারপর রাফি দেখলো মিমের নানু প্রিয়াকে অনেক আদর করছে আর বলছে, আমার একমাত্র নাতিন আসছে, কোনো সমস্যা হয়নি তো? রাফি তখন মনে মনে ভাবছে, নানু ভাই, প্রিয়া তোমার একমাত্র নাতিন না, প্রিয়ার মতো তোমার আরও একটা নাতিন আছে, যেটা তুমি নিজেও হয়তো জানো না। যখন তোমার মনটা নরম করতে পারবো, তোমার সামনে যখন তাদেরকে এনে দিব, তখন দেখবা তুমি কেমন করে সামলাও নিজেকে। রাফি এসব ভাবতে ভাবতে তারা সবাই প্রিয়াকে নিয়ে বাসার ভিতর চলে যায়। তারপর রাফি তার রুমের ভিতর গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে থাকে। আর অন্যদিকে প্রিয়া রাফির কথা ভাবতে থাকে, সে রাফির প্রেমে পড়ে যাচ্ছে। আবার প্রিয়া নিজেকে সামলিয়ে রাখার চেষ্টাও করছে, কারণ প্রিয়া শুনছে যে তার ফুপু কৃষকের ছেলেকে ভালোবাসার জন্য বাসা থেকে বের হয়ে যেতে হয়েছিল। তার দাদু আবার এসবগুলো একটুও পছন্দ করে না। নিজের মেয়েকে এত বছর ধরে আলাদা করে রেখেছে, একটাবারও খোঁজ নেয়নি যে তারা কেমন আছে। আর আমি তো তার নাতিন। প্রিয়া এসব ভাবছে আর নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সে যেন রাফির কথা ভুলতেই পারছে না। এভাবে কেটে গেল আরও 5 দিন। এই 5 দিনে প্রিয়া রাফির আরও মায়ায় পড়ে গেছে। রাফিকে ছাড়া যেন সে থাকতেই পারবে না। সে ঠিক মতো খেতেও পারছে না, ঘুমাতেও পারছে না। সব জায়গায় রাফিকে নিয়ে ভাবছে প্রিয়া, সে যেন তার সব কিছুই কেড়ে নিচ্ছে। কিন্তু প্রিয়া রাফিকে কিছুই বলতে পারছে না তার দাদুর ভয়ে, কারণ রাফি একজন ড্রাইভার। তারপর প্রিয়া আর নিজেকে সামলাতে পারছে না, তাই প্রিয়া চিন্তা করলো সে রাফিকে তার সব মনের কথা বলবে। এজন্য একদিন রাতে প্রিয়া রাফিকে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু ছাদে আসেন। রাফি প্রিয়াকে বলল, এত রাতে ছাদে কি? এখানেই বলেন, কি বলবেন? প্রিয়া বলল, না, কথাগুলো খুব জরুরি, তাই এখানে বলা যাবে না, ছাদে যেতে হবে। রাফি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে একটু ওয়েট করেন, আমি আসছি। তখন প্রিয়া সেখান থেকে ছাদে চলে গেল আর রাফিও কিছুক্ষণ পর ছাদে গেল। তারপর প্রিয়া রাফিকে বলল,
আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন প্লিজ। রাফি তখন প্রিয়াকে বলল, জি বলেন। প্রিয়া তখন রাফিকে বলল, আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন, আমি আপনার জন্য ঠিকমতো খেতে পারছি না, ঘুমাতে পারছি না, পড়াশোনাও করতে পারছি না, আমি সব জায়গায় শুধু আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। প্রিয়া তার মনের সব কথা রাফিকে বলার পর রাফি বলছে, আমি আমি তোমাকে ভালোবেসে ফেলছি রাফি। রাফি আগে থেকেই বুঝতে পেরেছিল এটা হবে, আর সে এর এমনটাই চাচ্ছিল যে প্রিয়া তার মায়ায় পড়ে যাক। রাফি তখন তার আঙ্গুলে থাকা আংটি প্রিয়াকে দেখিয়ে বলল, এই দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রাফির কাছ থেকে এই কথা শুনে প্রিয়া নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে কান্না করতে করতে তার রুমের দিকে দৌড়ে চলে আসলো। প্রিয়ার এমন ঘটনায় তাদের পুরো বাড়ি মুহূর্তের ভিতর কেমন যেন হয়ে গেল। প্রিয়ার দাদু, মা, বাবা, কাজের লোক সবাই তার রুমে চলে আসলো, তাদের সাথে রাফিও প্রিয়ার রুমে গেল। তারপর প্রিয়ার দাদু প্রিয়াকে বলল, কি হয়েছে দাদু ভাই, কান্না করতেছো কেন? রাফি তখন চিন্তায় পড়ে গেল, প্রিয়ার যদি এই সব কিছু বলে দেয় তাহলে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। তারপর প্রিয়া কিছু বলার আগেই রাফি তার চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, প্রিয়া ম্যাডামের পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হয়েছে, তাই সে এমন করছে। তখন প্রিয়ার দাদু বলল, এর জন্য এত মন খারাপ করছো? আর মন খারাপ করো না, এটা কোনো সমস্যাই না। তারপর প্রিয়ার রুমের থেকে তারা সবাই চলে যায় নিজের রুমের দিকে। রাফিও তার রুমের দিকে গেল। কিছুক্ষণ পর রাফি আবার প্রিয়ার রুমের দিকে আসলো এবং প্রিয়ার রুমের ভিতর ঢুকে তার রুমের দরজা বন্ধ করলো। তারপর রাফি প্রিয়ার পাশে বসে তাকে অনেক বোঝালো। এক পর্যায়ে প্রিয়া কিছুটা শান্ত হলো। কিছুক্ষণ চুপ থেকে প্রিয়া রাফিকে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। রাফি বলল, কি শর্ত তোমার, বলো। প্রিয়া তখন রাফিকে বলল, আমাকে তুমি একটা প্রেম করিয়ে দিবা? রাফি বলল, আচ্ছা, আমি তোমাকে আমার থেকে সুন্দর একটা ছেলের সাথে প্রেম করিয়ে দিব। এই বলে রাফি প্রিয়ার রুম থেকে বের হয়ে তার নিজের রুমের দিকে চলে আসলো। পরের দিন সকালে প্রিয়াকে নিয়ে রাফি শপিং করতে গেল। আর রাফি প্রিয়াকে বলল, এখন থেকে তুমি একটা ছেলেকে পছন্দ করো, তুমি যাকে পছন্দ করবে তার সাথেই আমি তোমার প্রেম করিয়ে দিব। রাফির একটা বন্ধুকে আগে থেকেই প্ল্যান করে রাফি সেখানে আসতে বলে, যাতে প্রিয়া রাফি সেই বন্ধুকে পছন্দ করে। তারপর রাফি প্ল্যান অনুযায়ী রাফির বন্ধু প্রিয়ার সামনে ঘুরঘুর করে, আর প্রিয়া রাফির সেই বন্ধুকে দেখে পছন্দ করলো। তখন রাফি তার সেই বন্ধুর সাথে প্রিয়ার প্রেম করিয়ে দিল। এভাবে চলে গেল প্রায় 1 মাস। এই 1 মাস প্রিয়া রাফির বন্ধুকে অনেক ভালোবেসে ফেলছে। এদিকে মিমের বাড়ি থেকেও বলছে রাফির কথা। তখন মিম রাফিকে ফোন দিল, বলল, বাড়ি থেকে তোমার কথা জিজ্ঞাসা করছে, তোমার এখনো কত দিন লাগবে? রাফি বলল, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, আর কয়দিন লাগবে? এই বলে রাফি মিমের ফোন রেখে তার বন্ধুর কাছে ফোন করলো। রাফির বন্ধুকে বলল, তুমি প্রিয়াকে বিয়ের কথা বলে বিয়ের জন্য চাপ দাও ওকে। তারপর রাফির বন্ধু প্রিয়াকে বিয়ের কথা বলে, আর প্রিয়াও রাজি হয়ে যায়। কিন্তু তারা বিয়ে করবে কিভাবে? রাফির বন্ধুর কথা যদি প্রিয়া তার বাসার সবাইকে বলে তাহলে তারা কখনোই মেনে নেবে না, কারণ রাফির বন্ধু একজন কৃষকের ছেলে আর তারা অনেক গরিব, এজন্য প্রিয়া তাদের কথা বাড়িতে বলতে পারে না। তখন রাফির বন্ধু বলে, আমরা পালিয়ে বিয়ে করব, কি বলস তুই? এইগুলো কিন্তু সব রাফির বানানো প্ল্যান থাকে। তারপর একদিন প্রিয়া বাড়ি থেকে পালিয়ে যায় রাফির বন্ধুর সাথে। এই কথা রাফি প্রিয়ার বাড়ির সবাইকে বলে দেয় যে প্রিয়া ম্যাডাম এক কৃষকের ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে গেল। তারপর প্রিয়াকে খোঁজার জন্য প্রিয়ার দাদু অনেক গুন্ডা ভাড়া করে, কিন্তু রাফি তার বন্ধুকে এমন জায়গায় যেতে বলছে যেখান থেকে তাদেরকে কেউ খুঁজে বের করতে পারবে না। 2 দিন হয়ে গেল, প্রিয়ার দাদু গুন্ডা প্রিয়াকে খুঁজে বের করতে পারলো না। এদিকে প্রিয়াকে ছাড়া পুরো বাড়ি যেন মরুভূমি হয়ে গেছে, কোনো কিছুই আর ঠিক নাই। কারণ প্রিয়া এই বাড়ির অনেক আদরের একমাত্র মেয়ে, তারা সবাই তার জন্য দিশেহারা হয়ে গেছে। কোথায় আছে, কেমন আছে, সবাই অনেক চিন্তা করছে তার জন্য। এমন সময় রাফি বাড়ির সবাইকে ডেকে বলল, প্রিয়া আমার ফোন দিয়েছিল। তখন প্রিয়ার মা কান্না করে কিছু একটা বলতে গিয়ে প্রিয়ার দাদুকে দেখে বলতে পারলো না। তারপর প্রিয়ার দাদু রাফিকে বলল, আমি একটু প্রিয়ার সাথে কথা বলতে চাই, আমাকে কি তুমি তার সাথে কথা বলিয়ে দিতে পারবে? তখন রাফি তার বন্ধুর কাছে ফোন দিয়ে প্রিয়ার কাছে দিতে বলল। তারপর প্রিয়ার দাদু কান্নার সুরে প্রিয়াকে বলল,
দাদু ভাই তোমার জন্য পুরো বাড়ি মরুভূমি হয়ে গেছে, একটা বার বলে দেখতে আমি তোমাদের মেনে নিতাম, একবার বলে দেখতে আমি তোমাদেরকে মেনে নিতাম কি না, তোমরা বাড়ি চলে আসো, আমরা তোমাদেরকে মেনে নিব। এই বলে প্রিয়ার দাদু ফোনটা রেখে দিল। তারপর প্রিয়ার দাদুর মুখে এ কথা শুনে রাফি হাততালি দিতে লাগলো আর অনেক জোরে হাসতে লাগলো। সবাই তখন রাফির দিকে তাকিয়ে আছে আর ভাবছে প্রিয়ার জন্য পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে, সবারই মন খারাপ, প্রিয়ার দাদু পর্যন্ত কান্না করছে। আর এমন সময় রাফি সবার সামনে হাসছে, সবাই অবাক হয়ে গেল। প্রিয়ার দাদু তখন রেগে বলল, তুমি হাসতেছো কেন, এখানে হাসির কি হলো? রাফি তখন প্রিয়ার দাদুকে বলল, বাহ নানু ভাই বাহ, মাত্র 2 দিন হয়েছে প্রিয়া চলে গেছে আর তাই তুমি থাকতে পারছো না? প্রিয়ার একজন কৃষকের ছেলের সাথে পালিয়ে বিয়ে করছে, যেন জানা সত্ত্বেও তুমি মেনে নিলে? এই একই কাজ আজ থেকে 30 বছর আগে হয়েছিল, কই তাদের তো মেনে নিলা না? কোথায় আছে, কেমন আছে? 30টা বছর কেমনভাবে কাটলো, একটা বারের জন্য খোঁজ নিলে না? তুমি বলো প্রিয়া তোমার একমাত্র নাতিন, কিন্তু তুমি কি জানো না যে প্রিয়ার মতো তোমার আরও একটা নাতিন আছে? 30 বছরের ভিতর একটুও কি মনে পড়েনি তাদের কথা? এত রাগ, এত অভিমান সব কোথায় গেল নানু? প্রিয়ার দাদু তখন রাফিকে বলল, কে তুমি, এসব তুমি কি বলছো, এগুলো তুমি কিভাবে জানো? রাফি তখন বলল, নানু ভাই আমি তোমার সেই 30 বছর আগে চলে যাওয়া মেয়ের একমাত্র হুবু জামাই। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তখন প্রিয়ার দাদু তার সব ভুল বুঝতে পারে আর কান্না করতে করতে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি নানা ভাই, আমি এতদিন আমার নিজের মেয়েকে আলাদা করে রেখেছি, আমি আমার মেয়েকে দেখতে চাই, কোথায় আছে তারা আমাকে বলো। তখন রাফি মিমের বাড়ি ফোন দিয়ে মিমকে বলল, তুমি আঙ্কেল আর আন্টিকে নিয়ে তোমার নানু বাড়ি আসো। মিম তখন তার আম্মু আব্বুকে নিয়ে তার নানি বাড়ি আসার জন্য রওনা দেয়। 3 ঘন্টা পর মিমের আব্বু আম্মু সেখানে পৌঁছায়। তখন 30 বছর পর প্রিয়ার দাদু তার মেয়ে আর মেয়ের জামাই এর নাতিনকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মিমের আম্মু এত বছর পর তার বাবাকে দেখে কান্না করতে লাগে। কিছুক্ষণ পর সেখানে প্রিয়াও পৌঁছে যায়। তখন প্রিয়ার দাদু মিমের আব্বু আম্মু আর প্রিয়া সবাইকে মেনে নেয়। আর রাফিকে প্রিয়ার দাদু বলে, তোমাকে ধন্যবাদ জানাবো, কোন ভাষায় আমার কাছে সেই ভাষাটা নেই, আমি এতদিন ভুলের ভিতর ছিলাম, আমার রাগ অভিমানটাই ছিল আমার কাছে দামি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপর সেখান থাকা সবাইকে মিমের মা রাফি আর মিমের বিয়ের কথা বলে। তখন মিমের নানু বলে, আমার নাতিনের বিয়ে আমি ধুমধাম করে দিব এবং সমস্ত খরচ আমি দিব। এমন সময় ঋতু রাফিকে ফোন করে বলে থানা থেকে তার কাছে ফোন দিয়ে বলছে তাকে থানায় যেতে। তখন রাফি ঋতুকে বলে, তুমি বাসায় থাকো, আমি এখনই আসছি। তারপর সবাই সবার বাড়ি চলে আসে। রাফি তার নিজের বাড়ি এসে এবং মিমেরও তাদের বাড়ি চলে যায়। রাফি তার বাসায় যাওয়ার পর ঋতুকে নিয়ে সে থানায় যায়। তারপর পুলিশ তাদেরকে বলে, ঋতুর বর মাতাল অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমরা তদন্ত করে জানতে পারি যে এই সম্পত্তি আপনার স্বামীর না, আপনাদের কাছ থেকে সে জোর করে নিয়েছে, তাই আপনি আবার আপনার বাপের সব সম্পত্তি আবার ফেরত পাবেন। তারপর ঋতু তার বাপের সব সম্পত্তি আবারও ফেরত পায় আর তারা সবাই তাদের নিজের ভুল বুঝতে পারে। কিছুদিন পর রাফি এবং মিমের ধুমধাম করে সবাই বিয়ে দেয়। শফিক চাচা, রোদেলা ভাবি, ঋতু, প্রিয়া সবাই তাদের বিয়েতে অনেক খুশি হয়। অনেক কষ্ট করে তারা একে অপরকে পেয়েছে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করে। তাদের বিয়ের 2 বছর পর একটা ছেলে হয়, তারা ছেলের নাম রাখে ছোয়াত। তো আসসালামু আলাইকুম গাইস, আপনাদের ফুল রাফি গল্প এখানেই সমাপ্ত হইব। আর সমাপ্ত হইল, আর জীবনও রাফি গল্প পাইব না, আর কখনো আইব না। তো রাফি গল্প এখানেই শেষ। তো আপনাদের রাফি গল্প শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট টাইম আপনারা কেমন গল্প শুনতে চান, ভূতের গল্প নাকি রোমান্টিক গল্প, যেইটা শুনতে চান ওইটাই শোনাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আল্লাহ হাফেজ।